সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানি সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় ঈদে দেশীয় পোশাক, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিপ্লব সাহা, ডিজাইনার ও স্বত্বাধিকারী বিশ্বরং। মাঝখানে আছেন আজহারুল হক আজাদ, ব্যবস্থাপনা পরিচালক সাদা কালো, এবং ওই প্রান্তে আছেন ফারাহ দিবা, ফ্যাশন ডিজাইনার। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখিনি এখনকার প্রধান সংবাদগুলো। জঙ্গি আস্তানা থেকে আটক একজন নিহত হওয়ার প্রতিশোধ নিতেই বাবুল আক্তারের স্ত্রীকে হত্যার পরিকল্পনা করা হয়। 5 দিনের রিমান্ডে হুমকিদাতা বুলবুল। কামরাঙ্গীর চর থেকে আনসারুল্লাহ বাংলা টিমের 2 সদস্য আটক, অর্থ সংগ্রহ ও জঙ্গিবাদে প্ররোচনার অভিযোগ। মুক্তাগাছা থেকে বাংলা ভাইয়ের ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেফতারের দাবি। 75 পরবর্তী ঘটনা বিশ্লেষণ করেই ঐক্যের সিদ্ধান্ত নিয়েছিল আওয়ামী লীগ। জাসদ, সৈয়দ আশরাফের বক্তব্যে জবাবে ইনু, জোট নেতাদের মিশ্র প্রতিক্রিয়া। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে চলছে রেলওয়ের প্রস্তুতি। এবারও থাকছে বিশেষ ট্রেন। আগাম টিকিট প্রত্যাশীদের ভোগান্তি কমাতে নানা উদ্যোগ। ফ্লোরিডায় সন্ত্রাসী হামলা আহতদের পাশে প্রবাসী বাঙালিরা $50,000 তহবিল গঠন। ধর্মের নামে হত্যাকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান। এবার একটু আপনি আমাকে বলেন, এই যে ফ্যাশন ট্রেন্ডটা এবার ঈদ উপলক্ষে যে আপনাদের এখানে যেটা আসছে, ট্রেন্ডটা কি এবারে ঈদে? ট্রেন্ডটা কি আসলে এই পর্যন্ত আমি যতটুকু দেখেছি, ট্রেন্ড তো আসলে এক একটা হাউসের এমনিতে নিজস্ব আলাদা নিজস্ব সক্রিয়তা থাকে, সে তার মতো করে কাজ করে। আপনার ইয়ার আলোকেই বলেন। আচ্ছা, বিশ্বরং মানে আমার কাজের ধরনটা হচ্ছে ব্রাইট কালার নিয়ে কাজ করি। আর সেক্ষেত্রে মানে ডিজাইনের প্রধান অংশ হচ্ছে রং নির্বাচন। যেহেতু গরম এবং বর্ষার মধ্যে ঈদ, তো সেই জন্য আমাকে বুঝতে পারছেন ব্লু কালার পরে আছি। তো ব্লুর কম্বিনেশনটা খুব বেশি রেখেছি। আর কাজ করার আগে চেষ্টা করেছি যে আপনার চিন্তার ক্ষেত্রে আমার রংটা কি আপনার এর মধ্যে পড়ে? এটা জি অবশ্যই পড়বে, কারণ বর্ষাকালে অনেক ফুলও ফুটে যেগুলোর মধ্যে এই রং থাকে। তো সেই জন্য হচ্ছে যে আরামটা ফিল করেছি বেশি। কারণ অনেকেই মনে করেন ঈদ মানে হচ্ছে অনেক গর্জিয়ে জবরজং, অনেক ঝাঁকানাকা। এটা আসলে আমি মনে করি না, কারণ আমি মনে করি যে আরামটা অনেক জরুরি একটা মানুষের পোশাকে থাকা উচিত। আর যেহেতু প্রচন্ড গরম বা বৃষ্টি যে কোনো একটা থাকতেই পারে ঈদের দিন, অনেক সময় আমরা দেখেছি যে ঈদের জামাতেও গিয়ে আপনার প্রচুর বৃষ্টি হয়ে যায়। তো সেই জন্য আমরা কাজটাকে 2 ভাগে ভাগ করি। সন্ধ্যার পর একটা রাতে অনেক পার্টি থাকে, সেটার জন্য হয়তো এক ধরনের পোশাক করি যেগুলো সিল্ক ম্যাটেরিয়াল। আর যেগুলো দিনের বেলা পরে সব বাসা থেকে, আর যেগুলো দিনের বেলার জন্য। এটা কি সিল্ক ম্যাটেরিয়াল এই কারণে যে না রাতের পার্টির জন্য না গর্জিয়াস? না, এটা অনেকের ধারণা। আমি একটা নান্দনিকতা আছে, মানে আমি যদি মনে করি একটা রাতের ঈদের পার্টিতে যাবো, আমি একটা কটন যে পড়তে পারবো না তা কোনো নিষেধ নেই। এটা আসলে মানুষের একটা ট্রেন্ড বলতে পারে যে কিছু কিছু আসলে ম্যাটেরিয়াল ইউজ করতে হয় যেটা আসলে একটু শাইনিং কাপড় না হলে ভালো লাগে না। যখন শাইনিং কাপড় আমরা ইউজ করতে যাই তখন কিন্তু দেখা যাচ্ছে যে আপনার সিল্ক ম্যাটেরিয়াল পর কাজ করতে, যেখানে লাইটিং একটা ফ্যাক্টর মানে এক্সক্লুসিভ কিছু করতে গেলে তখন আমরা ম্যাটেরিয়ালটা ওইভাবে চিন্তা করি। এখন একটা কটন কাপড় উপরে অনেক বেশি এফোর্ট দিয়ে তো লাভ নেই, তখন দেখা যায় ওইটা রয়ে গেছে, ইয়কটা রয়ে গেছে, ড্রেসটা ছিঁড়ে গেছে, কাপড়টা ছিঁড়ে গেছে। সেই জন্য কি আমরা যখন ম্যাটেরিয়ালটা ডিসাইড করি বা ডিজাইনটা ডিসাইড করি, একটার সাথে একটা মিলেই কিন্তু আসলে একটা ড্রেস তৈরি হয়। সেভাবে কাজটা করেছি। আজহার ভাই, আপনি বলবেন একটু আপনার সাদা কালো। এবার উনি তো ওনার কথা বললেন যে আমরা ব্রাইট কালারকে ইয়া করি, যে এক তো হলো গরমের সময়, 2 নম্বর হলো বৃষ্টি মৌসুম, এটা প্রেক্ষাপট। আপনার এটাকে আপনাদের থিমটা কি? আমাদের হয় কি যে আমরা তো যেহেতু 2টি কালার নিয়ে কাজ করি, সাদা এবং কালো। জি, আমাদের এই 2টি কালারের পাশাপাশি আমরা আসলে সবসময় উৎসবকে কেন্দ্র করে আসলে একটি বিষয় ভিত্তিক ডিজাইন চিন্তা করি প্রত্যেক বছর। আজহার ভাই, আপনাকে আমি একটু করেই বলি, সেটা হলো কেন সাদা কালো? এর আসলে খুব গভীর ব্যাখ্যা নেই। পোশাকের যে নান্দনিকতা আছে, ছোঁয়া আছে, মানুষ সবসময় যেন পোশাকের ক্ষেত্রে, উৎসবের ক্ষেত্রে মানুষ নানা রঙের, নানা বর্ণের পূর্ণিল সাজে সাজতে চায়। সেক্ষেত্রে কেন একজন ক্রেতা এই সাদা কালোকে বেছে নেবে? সাদা কালোকে বেছে নেবে সহজ একটি বিষয় যদি আপনি নিজে চিন্তা করেন, জি, যে আপনার অনেক কালারের পোশাক থাকতে পারে, আপনার কিন্তু একটি সাদা কিন্তু একটি কালো শার্ট থাকবে। জি, হ্যাঁ, মানে এই যে এই 2টি রং আসলে মানুষের জীবনের বেসিক একটি দুটি রং। এই বেসিক রং 2টি আসলে মানুষ কোনোভাবে উপেক্ষা করতে পারে না।
এবং মানুষের মনের গভীরে কোথাও না কোথাও সাদা এবং কালোর একটি আলাদা জায়গা থাকে। জি। হ্যাঁ, এখন যেটি হচ্ছে যে কেন সাদা কালো, আসলে এটির কোনো গভীর ব্যাখ্যা নেই। আচ্ছা। বিষয়টি এরকম যে আমরা সাদা না, কালো, কিন্তু আপনি যেটা করেছেন তার পিছনে তো কোনো না কোনো ব্যাখ্যা তো আপনার আছে। না, ব্যাখ্যাটি হচ্ছে সাধারণ ব্যাখ্যা। ব্যাখ্যাটি হলো এরকম যে এই দুটি রং ভালো লাগতো। হ্যাঁ, বেসিক রং। বেসিক রং ভালো লাগতো, মনে হয়েছে আমাদের যে আসলে এই দুটি রং দিয়ে একটি ফ্যাশন হাউস করা, যেখানে আসলে আমাদের আসলে স্বপ্নটি অনেক বড় ছিল। যে একটি পেন্সিল থেকে শুরু করে একটি গাড়ি পর্যন্ত সাদা কালো রঙের থাকবে একটি শোরুমে। হ্যাঁ, তাই নিশ্চয়ই সেটি আসলে আমাদের আর্থসামাজিক অবস্থার কারণে সম্ভব হয়নি। এখনো সম্ভব হয়নি, কিন্তু বর্তমান অবস্থার প্রেক্ষাপটে সেরকম হবে না সে ধরনের স্বপ্ন বাস্তবায়ন, আমরা সেটাও কিন্তু সেটি অবশ্যই আমরা এখনো ধারণ করি চিন্তা না করাটা। হ্যাঁ, সেই ইয়ে থেকে আসলে সাদা কালো করা, এবং প্রতি বছরই আসলে সাদা কালো একটি, যেহেতু বলছিলাম যে বিষয়ভিত্তিক কাজ করে, হ্যাঁ, এবং সব উৎসবই আসলে একটি বিষয়কে ঠিক করে। যেরকম এবারের ঈদকে সামনে রেখে আমরা যেমন সব কাজই আসলে চেক প্রিন্টের মধ্যে কাজটি করেছি। হ্যাঁ, এবং সেটি কখনো উইভিং এ চেক নিয়ে এসেছি, কখনো আসলে স্ক্রিন বা ব্লক প্রিন্টে নিয়ে এসেছি। এরকম নানান রকম মিডিয়া ব্যবহার করে চেক প্রিন্টটাকে নানান রকম ভাবে ব্যবহার করা হয়েছে। এটি এবারের ঈদে আমাদের বিশেষ বৈশিষ্ট্য। হ্যাঁ, এবং এবারের ঈদে কিছু কাটিং এবং প্যাটার্নে আসলে পরিবর্তন এসছে। হ্যাঁ, এবং যেহেতু আসলে আমরা দুটি রং নিয়ে কাজ করি, সেখানে আমাদেরকে ডিজাইনের উপরে বেশি জোর দিতে হয়। হ্যাঁ, যেখানে আমাদেরকে ডিজাইনটাও আসলে বেশি পরিমাণেও করতে হয়। একটা অংশ ওনাদের আগেই মানে পেয়ে যায় অ্যান্সার, বাকি অর্ধেক প্রশ্ন নিয়ে কাজ করতে হয়। আমাদের যেমন রং সবকিছু নিয়ে চিন্তা করতে কিছু নিয়ে চিন্তা করতে, করতে, রং দুটো তো রইল, ওনারা হয়তো নকশার জন্য চিন্তা করে, কিন্তু রংটা নিয়ে ওনাকে চিন্তা করতে হয়। তিনটা জিনিসের একটাকে ওনাকে প্যাটার্ন এবং মানে নকশা নিয়ে হয়তো উনি চিন্তা করেন, কিন্তু রং নিয়ে ওনার দিকে তখন করতে হয়। তার মানে বেশ স্বস্তি নিয়ে ওনারা কাজ করতে পারেন। আমরা নিজেদেরকে দুটি রং দিয়ে বেঁধেছি, কিন্তু ক্রেতাদেরকে আমরা এর মধ্যে দিয়ে অনেক রঙের স্বপ্ন দেখাই। আচ্ছা, বিষয়টি এরকম। আচ্ছা, ফারাদিবা, উনি বললেন যে আমরা মাল্টি কালারকে ইয়া করি, এবং এবার যে ঈদটা যেটা সামনে আসছে সেখানে যেমন গরম আছে, ঠিক তেমনি বর্ষাকাল বা বৃষ্টির মৌসুম আছে। উনি বললেন যে আমরা তো সাদা কালো নিয়েই মানুষকে ভাবানোর চেষ্টা করি। তো এর প্রেক্ষাপটে আপনার কোনো থিম আছে ফ্যাশন ডিজাইন হিসাবে, যে না ওনারা যেটা বলছে এর বাইরেও আরো কোনো জিনিস হতে পারে, বাইরের ধরনের জিনিসগুলো? অ্যাকচুয়ালি এরকমও হতে পারে যে দুটোর কম্বিনেশনেও তো একটা প্রোডাক্ট আসতে পারে। তো আমি পার্সোনালি যে কাজগুলো করি, কালেকশনগুলো করা হয়, সেখানে আমি দেখা যাচ্ছে যে ডার্ক টোনও আনছি, আবার কালারফুল টোনটাও দুটো একসাথে করে আমি মার্চ করাচ্ছি। তো দেখা যায় যে যেমন ফর এক্সাম্পল, কিন্তু ওনাদের তো ব্র্যান্ডেড উনি যেমন আছে, ওনার তো ব্র্যান্ড সাদা এবং কালো, উনি এটার বাইরে থেকে কিন্তু ওনার মার্চ করার কোনো সুযোগ নাই, ওনার মার্চ করার সুযোগ আছে। হ্যাঁ, আচ্ছা, আমি বেসিক্যালি যেহেতু ফ্যাশন নিয়ে কাজ করি এবং রং নিয়েও প্রচুর খেলা করা হয়, এবং সেটা ব্ল্যাক হতে পারে, সেটা রেড হতে পারে, এনি কালার ইজ ওয়েলকাম টু মি। তো সেখানে দেখা যাচ্ছে যেমন বিপ্লব ভাই বলছিলেন যে উনি কালার্স নিয়ে যে কাজগুলো করছে, এবং সেইখানে দেখা যাচ্ছে যে কটন ফেব্রিকের একটা বিষয়, রাইট? যে কটনটাতে এখন আমাদের দেশে দেখা যায় যে কটনটা অনেক বেশি এভেলেবেল, বাট অন্য অন্য শাইনি ফেব্রিক খুঁজতে গেলে এই সমস্যাটা দেখা দেয়। কেন, তার পিছনে কারণটা কি? যে আমাদের এখানে হয় না, উৎপাদন হয় এখানে না? হ্যাঁ, র ম্যাটেরিয়ালের কিছু অভাব আছে, এবং প্রাইসটাও হাই। অ্যাজ এ রেজাল্ট এক্সপেরিমেন্টাল একটা ড্রেস করব, ওটা একটা রিস্কি ফ্যাক্টর হয়ে যায়। এবং ডিজাইন ডেভেলপমেন্টের সেক্টরেও কাজ করার সুযোগ আছে, আর না থাকলেও প্রয়োজনে করে নিতে হবে। বিকজ আমরা দেখা যাচ্ছে যে আমাদের দেশের বর্তমান যে অবস্থাটা, ম্যানুফ্যাকচারিং দিক দিয়ে কিন্তু অনেক আগিয়ে গেছে, সেকেন্ড পজিশনে আছে R&D সেক্টরে, বাট ডিজাইনের ক্ষেত্রে কিন্তু কোনো কিছুই নেই, অলমোস্ট নেই বলতে হলো মানে বহির্বিশ্বের দিক থেকে যদি আমরা দেখি, এখান থেকে কিন্তু ডিজাইন নিচ্ছে না, এখান থেকে জাস্ট ম্যানুফ্যাকচার করে নিচ্ছে। তো সেই জিনিসটা আমরা ডিজাইনের দিক থেকে বাইরের, ওরা কিন্তু আমাদের ওরা যা দিচ্ছে বাস দিয়ে ওটাই, দিচ্ছে, হ্যাঁ, আমরা এগুলাকে খেয়ে ফেলছি। হ্যাঁ, কিন্তু আমাদের এখান থেকে যে ডিজাইনাররা বাইরে ইয়া করার মতো সেই জিনিসটা হ্যাঁ, মানে একদম যে লাইনটা থাকা উচিত সেই লাইনটাই নেই। আর কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে ডেভেলপমেন্ট হচ্ছে, কিন্তু সেখানে কিন্তু সেই ডিজাইনারের নামটা আসছে না। একটা ডিজাইনার যে গার্মেন্টসে কাজ করছে অ্যাজ এ ডিজাইনার, তো সেখানে তার নামটা কিন্তু উঠে আসছে না। যেই ব্র্যান্ড সেই নামে ব্যাস চলে যাচ্ছে, জাস্ট সে ডেভেলপ করে দিচ্ছে। ডেভেলপমেন্টটাও কি, হয়তো কালার একটু চেঞ্জ করলো, সাপোজ পোলো কালার, সেটা একটু ডিফারেন্ট করে দিল, একটু লাইন সেট করলো, দ্যাটস ইট। কিন্তু ডিজাইনার হিসেবে যে সে একটা ফ্লোর পাবে, সেই জিনিসটা এখনো কিন্তু হয়ে ওঠেনি ইন্টারন্যাশনাল লেভেলে। আমি কিন্তু ফ্যাশন হাউস, লোকাল ফ্যাশন হাউসের কথা বলছি না। তো ওই ক্ষেত্রটা যদি একটু কাজ করা যায়, ডিজাইন
প্রোডাক্টটা যদি করা যায়। তো আমি বর্তমানে এই জিনিসটা নিয়ে চিন্তা ভাবনা আছে এবং এটার সাথে কাজও করা হচ্ছে। ব্যক্তিগত উদ্যোগে আমি কিছু স্কিল ডেভেলপমেন্টের কাজ করছি এবং কিছু এনজিওর সাথেও আমি ইনভলভ হচ্ছি, যাদের আমি ডিজাইনের ট্রেনিংটা আমি দেব, সো দ্যাট তারা এই ধরনের প্রোডাক্ট প্রডিউস করতে পারে যেগুলো বাইরে এক্সপোর্ট করা যাবে, বাইরে যেন একটা মার্কেট ক্রিয়েট তার করা মানে যায়। আপনি যেটা বলতে চাচ্ছেন যে ইন্ডিভিজুয়াল ইয়েতে পারফর্মার যেটা ডিজাইনের, যেমন ওরা জিনিসপত্রের সঙ্গে আমরা যেন আমাদের দেশীয় ব্র্যান্ড হয়ে গেছে বা আমরা এটা করছি, এই জায়গাতে এই সমস্যাটা নাই, কিন্তু বাইরে যখন প্রোডাক্ট আমাদের যাচ্ছে শুধুমাত্র বাংলাদেশ নামেই যাচ্ছে, এখানে যে ডিজাইনার যিনি এটা করছেন তার কোনো তার নামটা হারিয়ে থাকছে না। যাচ্ছে, আচ্ছা। থাকছেই না। আচ্ছা না, কিন্তু আমাকে একটা জিনিস বলেন, আপনি কি মনে করেন আমাদের দেশে যে এখন যে ফ্যাশন হাউসগুলো আছে বা ব্র্যান্ডেড ফ্যাশন ইয়েগুলো যেগুলো আছে, এটা পর্যাপ্ত আমাদের মার্কেটের তুলনায়? মার্কেটের তুলনায় আমরা যদি আমাদের তো 16 কোটি মানুষ, সেই হিসেবে দেখতে গেলে তো কিন্তু আসলে ইটস নট এডিকুয়েট। কিন্তু যেটা হচ্ছে যে ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স এখানে কাজ করছে, পার্শ্ববর্তী দেশের ইনফ্লুয়েন্স কাজ করছে, তো অ্যাজ এ রেজাল্ট তারা দেখা যাচ্ছে যে ওই ধরনের প্রোডাক্টগুলোই বেশি কিনে ফেলছে। এমনও হচ্ছে ঈদের সময় কিন্তু দেখা যাবে যে ও ইন্ডিয়ান একটা, আমি নাম বললামই, হ্যাঁ, তো ইন্ডিয়ান ওয়্যার আছে, ঠিক আছে, আমি যখন দেশের নাম নিচ্ছি অনেকে কিন্তু অ্যাভয়েডও করবে। তারা এটাকে সবভাবে দেখছে না, তার মানে আমাদের এই সম্মানটার, আমাদের যে সম্মানের জায়গাটাকে ওইভাবে আমরা উপরে করতে পারছি না বিদেশি, এটা কি আগ্রাসন বলা যেতে পারে? এখন একরকম দ্য থিং ইজ আমাদেরও কিছুটা এখানে ল্যাপসেস আছে, অবশ্যই আছে। যেটা একটা এক্সাম্পল দিলাম যে ডিজাইন ডেভেলপমেন্টের ক্ষেত্রে, এবং আরেকটা যেটা যেমন ম্যাটেরিয়ালের শর্টেজও কিছু ক্ষেত্রে আছে, এবং ফর এক্সাম্পল যে কালার উঠছে, দেখা গেল যে আমি একটা নাম করা ব্র্যান্ড থেকে আমি একটা পোশাক কিনে আনলাম, কিন্তু সেখানে কালার উঠছে। এত দামি একটা পোশাক কেনার পরে যদি কালার উঠে, এটা তো আসলে খুবই দুঃখজনক বিষয়। আর সবার ক্ষেত্রে তো ব্যাপারটা যে কি, এটা কি শুধু আমাদের দেশে কালার উঠে, এটা কিন্তু ঠিক না। আমি বাইরে থেকে কাপড় আনার পরেও দেখেছি কালার উঠে। এমন হয়েছে, আমার নিজে দেখেছি, আমি কলকাতায় কাপড় নিয়ে এসেছি, ভেবেছি যে ওয়াশ করে বানাবো, টেলারকে দিয়েছি যে ওয়াশ করে সেলাই করবেন, ডেলিভারি আনতে গিয়ে দেখি আমি কাপড় চিনি না, ওয়াশ করার ফলক। আসলে কি হ্যান্ডলুম বিষয়টাই হচ্ছে এরকম, যেটা আসলে আমরা বুঝি না। আমরা অলওয়েজ গাউসিয়া, হকার্স, নিউ মার্কেট, আজিজ মার্কেট, মোহাম্মদপুর সব এক করে ফেলি। আমার কথা হচ্ছে যে আমি যখন আর্ট ফিল্ম দেখতে যাবো তখন একদম মেন্টাল ইন্টেলিজেন্স যাবো, আবার যখন কমার্শিয়াল মুভি দেখবো তখন একদম ওই জিনিসটাকে ভাগ করতে পারে না। এটা আসলে দায়িত্বটা বা এটাকে খারাপ ভালো দিকটা যেমন আমরা নিয়েছি, যে দেশীয় ফ্যাশন ইন্ডাস্ট্রি গত 20-25 বছর যতটুকু এসছে অনেক এই হাউসগুলোর কারণে আসছে, আবার এর ক্ষতি আমরাই করেছি। আমরা কখনই আমাদের ডিজাইনের ভ্যালু ধরিনি। অলওয়েজ আমি ফাইন আর্টসে MFA করা একটা ছেলে, যেই সময়টা আমি আমার এই ফ্যাশন হাউসে দিয়েছি, সেই সময় যদি আমি আর্ট সেক্টর পেইন্টিং করতাম, আমার একটা পেইন্টিং তো 1 লক্ষ টাকা সেল করা যাবে, কিন্তু আমার একটা ডিজাইন করা শাড়ি কিন্তু 1 লাখ টাকা কেউ কিনবে না। কারণ হচ্ছে এখন আমার ভ্যালুটা আমি কখনোই ধরিনি। আমি স্টুডেন্ট অবস্থায় 50,000 টাকা আমি আমার প্রিন্টিং বিক্রি করেছি, আবার স্টুডেন্ট অবস্থায় আমার শাড়ির দাম ছিল 1200 টাকা। আমার মেধা, আমার শ্রম, আমার ট্যালেন্ট সব একই সময়। কারণ এখানকার মানুষ, আমরা যখন চারুকলায় পড়েছি, গ্যালারিতে খুব খুশি হতাম যদি কোনো ভিজিটার এসে বলতো এটা কে এঁকেছে, জিজ্ঞেস করে খুশি হতাম, তার ধারণা আছে এখানে কেউ একজন আঁকে। এই মেন্টালিটিও নেই। আরেকটা জিনিস আমার কাছে মনে হয় কি, যে এই স্যাটেলাইটের যুগে টেলিভিশন অনেক বড় একটা ব্যাপার। আপনি হাই সোসাইটি, মিডল ক্লাস, লো ক্লাস সবই খেয়াল করে দেখবেন কি, মানে আমাদের চ্যানেলগুলো এমন ভাবে আমাদের ভিতরে ঢুকে গেছে, মানে আমাকে দেখতে হবে যে ওই স্টার প্লাসের মুভির মধ্যে দেখবেন যে একটা ফ্যামিলির মধ্যে 10টা ভাই থাকে, 10টা বউ থাকে, ভাইগুলার কোটি কোটি টাকার সম্পত্তি কেউ কাজ করে না, সবাই ঘরেই থাকে, বউদের ঝগড়া মিটায়, এবং তারা সবাই দেখবেন শেরনি পরে বসে থাকে। অলওয়েজ আমি আমাকে শেরনি রূপেই দেখতে চাই, আমাকে কেন ওর মতো দেখতে হবে? আমার বাংলাদেশ, আমার একটা পরিচয় আছে। আমি কিছু আমাদের ছোট যারা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে এখন পড়ছেন ভাই বোনদের সাথে আমি কাজ করেছি আমাদের FDCB থেকে, তারা বলেছে যে প্রথম মিটিংয়ে বলেছে যে কাপড়গুলোই তো চিনি না, খাদি কোথায় পাবো, খদ্দর কোথায় পাওয়া যায়। তারা কাজ যে করবে এবং তাদের যে ইনস্টিটিউট থেকে লেখাপড়াটা করানো হয়, আমি যতটুকু আমার অভিজ্ঞতা আছে, ভুলও বলতে পারি, তাদেরকে আসলে সোর্সটাও দেওয়া হয় না যে তুমি খদ্দর নিয়ে কাজ করো। ওদেরকে প্রথমে শেখানো হয় গ্রাউন্ড নিয়ে কাজ করো। তো এই জায়গার মধ্যে একটা ঝামেলা আছে। আর এই যে বলছে যে অলওয়েজ আমাদেরকে দিচ্ছে, আমরা জাস্ট টেইলারিং করে ওদেরকে দিচ্ছি, কখনো কি কেউ চেষ্টা করে যে আমাদের একটা শখের হাড়ি বা লক্ষ্মীশ্বরা দেখায় ওদেরকে, ওদের পছন্দ হয় কিনা? আমার মনে হয় না খুব একটা চেষ্টা করে। ওদেরটা দিচ্ছে, আমরা গিলছি বা দিচ্ছি, দিয়ে দিচ্ছি, ওই চেষ্টাটা কিন্তু নেই। কারণ আমি যদি আমার একটা শখের এই লক্ষ্মীশ্বর, আমার ফরেনাররা কিন্তু আমার শপে এসে কেনে, তারা মুগ্ধ হয়। এবং আমাদের দেশে অরণ্য বলেন, যাত্রা বলেন, অনেক হাউস আছে যারা এই ধরনের কাজ করে।
আড়ং-এ কি ফরেনাররা ভিড় করছে না? তো করছে মানে হচ্ছে তার মধ্যে ওখানে টেস্ট আছে, যেটা সে ফরেনার এসে প্রথম খোঁজ করে এটা কোথায় আছে। তার মানে আমরা কখনোই চেষ্টা করি না যে আমাদের, হ্যাঁ, যে আমাদের যে ঐতিহ্য আছে, আমাদের যত কিছু আছে যেগুলি নিয়ে আমাদের পহেলা বৈশাখ আমাদের এত হিট কেন হয়? আমার কথা হচ্ছে পহেলা বৈশাখ যদি আমরা বাম্পার করতে পারি, কিন্তু আমরা কেন করতে পারবো? ঈদে আমরা এসে ঠেকে যাচ্ছি। হ্যাঁ, তখন কেন আমাকে একটা ফোন আছে, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি লুতুর রহমান বলছি বিরাজদার ব্রাহ্মণবাড়িয়া থেকে। জি। সম্মানিত প্যানেলের কাছে আমার বিনীত প্রশ্ন জি হলো, পুরুষের যে ঈদের পোশাক আমরা পরি, পাঞ্জাবি, পাজামা এবং লুঙ্গি। জি পাঞ্জাবির ক্ষেত্রে গত কয়েক বছরে কিন্তু একটা রিভলিউশন হয়েছে ফ্যাশনের দিক দিয়ে। জি পাজামার ক্ষেত্রেও কিছুটা মডার্ন ফ্যাশন প্রয়োগ করা হয়েছে, কোমরে আটকানো হয়েছে এবং সাইড দিয়ে পকেটও আছে। আমি লুঙ্গি সম্পর্কে বলতে চাই, যেমন ভাতে মাছে বাঙালি, এরকম গ্রামের বেশিরভাগ মানুষই কিন্তু পাঞ্জাবির সাথে লুঙ্গি পরে, শার্টের সাথে লুঙ্গি পরে। তো আমাদের তরুণ প্রজন্ম বিশেষ করে লুঙ্গি পরতে চায় না, এই যে কোমরে যে গিরু দিতে হয় তারপরে নিচে সমানভাবে ঝুলে থাকে না। এখানে কোমরে কোনো একটা মেকানিজম করা যায় কিনা, বুতাম কিংবা রাবার দিয়ে আটকানো যায় কিনা এবং নিচে যেন সমানভাবে ঝুলে থাকে, কোনো একটা ফ্যাশন করা যায় কিনা। সম্মানিত প্যানেলের কাছে এটি আমার বিনীত। জি আচ্ছা, আপনাকে ধন্যবাদ যে উনি কিন্তু একটা ভয়াবহ প্রশ্ন চমৎকার না, কিন্তু এটা খুব চমৎকার একটা যে উনি বলছেন যে ঠিক আছে পাঞ্জাবি হচ্ছে, পাজামা হয়ে যাচ্ছে, সবকিছুর মধ্যে আধুনিকতা ছোঁয়া আসছে, ডেভেলপ করে গেছে। যখন আমি এটার কোমরের মধ্যে একটা বেল বা একটা হুক করে ফেলবো লুঙ্গিটাকে, তখনই একটা ইয়াং ছেলে বলবে কি মাঝখানটা কেটে দিয়ে এটাকে ভাগ করে ফেলেন, তখন এটা হয়ে যাচ্ছে কি ট্রাউজার হয়ে যাচ্ছে। এটাই তো চাবে, কারণ ও এইটুকু যখন কন্ট্রোল করতে পারে না, ওই জায়গাটা কিভাবে কন্ট্রোল করবে? তো সেই জন্য হচ্ছে এটা চর্চা। তো এখন ওরা তো অভ্যস্ত, যারা এটা পড়ছে, যারা গ্রামে গঞ্জে, এখন আসলে গ্রামে গঞ্জে কি আমরা তাঁতির বাড়িতে গেলে তাঁতির বউ দেখা যাচ্ছে সালোয়ার কামিজ পরে, যিনি যার হাজবেন্ড শাড়ি বোনায় তার ওয়াইফ দেখতে সালোয়ার কামিজ পরে উঠানে কাপড় ঝুলাচ্ছে। তো জিনিসটা হচ্ছে যে সময়, প্র্যাকটিস এবং এটা আসলে নির্ভর করে যে এখন তো আসলে কজন মাকে দেখবেন যে আঁচল দিয়ে বাচ্চার মুখ মোছায়, ওড়না দিয়ে মুখ মোছায় দিচ্ছে। তো সেটা হচ্ছে কি এখন আমি জোর করে তার লুঙ্গি পরাতে পারবো না। আমি লুঙ্গিও পরতে পারি, আমি প্যান্টও পরতে পারি। তো একটা মানুষ যদি তার এইটুকু লুঙ্গি গিরো দেওয়ার প্র্যাকটিস না থাকে, তা না পরাই ভালো। আমার জোর করে লুঙ্গি পরানো তো প্রয়োজন নেই, তা তো পড়া উচিত না। আমি যাতে অভ্যস্ত হব না সেটা কিন্তু করার কোনো প্রশ্ন ওঠে না। প্রত্যেকটা জিনিস আলাদা সৌন্দর্য আছে। কিন্তু আপনার কাছে আমার যেটা অল্টারনেট ওয়েও তো অ্যাড করা যায়, যেমন রেডিমেড শাড়িজও আছে, মানে কুচি দিয়ে পরাই লাগবে না, সেই কনসেপ্টটা নিয়ে সৌন্দর্য কি আসে আমাকে বলেন প্রবলেমটা ইনিশিয়ালি সলভ হবে। আমাদের যে মার্কেট, যেমন উনি একটা কথা বলেছেন, এটা আমিও চিন্তা করেছি এখানে ঢোকার আগে, যে পয়লা বৈশাখটাতে পুরোপুরি আমাদের মার্কেটটা থাকে। যেমন বছর 3 আগেও কিন্তু এখন যেভাবে উৎসবটা হচ্ছে, যদি এখন আমাকে জিজ্ঞাসা করা, যে কোনো মানুষকে জিজ্ঞাসা করে আমাদের দেশের সবচেয়ে বড় উৎসব কোনটা, তাহলে এটা পয়লা বৈশাখই বলবে। এটা কিন্তু এখন স্টাবলিশ হয়ে গেছে যেভাবে হোক। আগে হয়তো বৈশাখে কিছু লোক ছিল যারা এই বৈচিত্র্যের মধ্যে ঢুকতো, এখন কিন্তু প্রতিটা মানুষই ঢুকে, এবং পয়লা বৈশাখের সেলও অনেক ভালো, এবং ওই জায়গায় অন্য কোনো কাপড়ের বা অন্য কোনো বিদেশি কোনো জিনিসের নেই, কারণ যে আমাকে স্বদেশী হতে হবে, এরকম একটা ধ্যান ধারণা থেকে এটা হয়ে গেছে। কিন্তু সেই ধ্যান ধারণাটা একটু সামনে কেন আসে না ঈদের ভিতরে? আচ্ছা, যেটি বিষয় হচ্ছে যে আমি একটু পিছন থেকে আসি, যে আলোচনাটাও চলছিল সেটাকে সূত্র ধরি, যে আমি কিন্তু মনে করি না যে বৈশাখে যা বিক্রি হয় তার চেয়ে কম ঈদে বিক্রি হয়। আমার মনে হয় আলোচনাটা একটু যদি ইতিবাচক জায়গা থেকে আমরা চিন্তা করি। আমারও আমি একটু বলি যে অলওয়েজ প্রতি বছরই আমাদের এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয় যে বৈশাখের মতো কেন ঈদের বাজার হয় না, এটা আমিও মানি না। কারণ আমি তো জানি, আমি তো প্রোডাকশনটা দিই, আমার কি সেল হয় আমি কিন্তু জানি, আমার কিন্তু বৈশাখ থেকে কোনো কম হয় না। এখন কথা হচ্ছে যারা পড়ছে না, এই সমস্যাটা কিন্তু তার না, কিন্তু আমি কিন্তু আসলে সমস্যা মনে করি না। সমস্যা মনে করি না কেন, অন্য অর্থে বলি, যে সেটা হলো কি, যে আমি কি আসলে 16 কোটি মানুষের জন্য পোশাক তৈরি করছি? মানে এখানে চিন্তা করতে হবে যে আমরা যে পোশাকগুলো তৈরি আমরা বলছি যে আমরা যে দেশীয় ফ্যাশন হাউসগুলো কি কাজ করছি, আমরা যারা রুচিবান তাদের জন্য কাজ করছি, এবং যাতে রুচিশীল মানুষ তৈরি হয় তার জন্য কাজ করছি। দুটো জিনিস পরস্পর। এখন আমি যদি আসলে 16 কোটি মানুষকে নিয়ে চিন্তা করি তাহলে হবে না। এখন সব সময় আমাদেরকে প্রশ্নটা করা হয় একটু উল্টা দিক থেকে, যে আমি মনেই করি না যে এখনো যে বিদেশি আগ্রাসন আমাদের এখানে আছে।
আপনি যদি 20 বছর আগের দিকে তাকান, আমি বলছি যে এর চেয়ে অনেক বেশি আগ্রাসন ছিল যে যখন দেশীয় ফ্যাশন হাউসগুলোর এই মার্কেট তৈরি হয়নি। 20 বছর পর আজকে আসলে সেই মার্কেটে আসলে পরিবর্তন এসছে। এবং আমরা যে ফ্যাশন হাউসগুলো কাজ করছি, আজকে যদি আমি ধরি যে আমাদের একরকম একটা হিসাব, যে আমাদের যে অ্যাসোসিয়েশন আছে, সেই অ্যাসোসিয়েশন হিসাব অনুযায়ী আমরা মনে করি যে 4,500 থেকে 5,000 প্রতিষ্ঠান আছে যারা দেশীয় ফ্যাশন নিয়ে কাজ করে। এখন এই যে দেশীয় ফ্যাশন নিয়ে কাজ করছে এতগুলো প্রতিষ্ঠান, হয়তো এটির পরিমাণ ধীরে ধীরে আরো বাড়া উচিত। এখন আমি তো চাইলে আসলে মানে কালকেই আসলে এটাকে 10,000 বা 20,000 করে ফেলতে পারবো না। আবার একইভাবে আমার টার্গেট গ্রুপ আসলে একই সঙ্গে 16 কোটি মানুষ না। এখন আমাদেরকে তুলনা করা হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টের সঙ্গে। যখন আপনি বাইরের প্রোডাক্ট আনছেন সেটা একটা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট, আর আমরা কাজ করছি আসলে হ্যান্ডলুম প্রোডাক্ট। আমরা বলছি যে আমাদের শাড়ির পাশাপাশি কোন শাড়ি আছে, যে শাড়ি আমদানি হয়ে আমাদের সঙ্গে প্রতিযোগিতায় থাকছে, আমরা বলছি সেখানে আমরা অনন্য। সেই জিনিসগুলোকে আমাদের আলোচনায় আসতে হবে। হ্যাঁ, এবং সেই জায়গাগুলোকে বলছি যে আসলে সীমাবদ্ধতা আছে অনেক কিছু, কিন্তু তারপরে বলছি যে এই সীমাবদ্ধতার মধ্য দিয়ে ফ্যাশন হাউসগুলো ব্যক্তি উদ্যোগে আজকে আসলে একটু ভিন্ন জায়গা তৈরি করেছে। আজকে আসলে অনেক মানুষ মনে করছে যে আমি আসলে দেশীয় পোশাক পরবো। যে মানুষ আসলে আজকে সিরিয়াল দেখে বাইরের পোশাক পরছে, তাকে তো আমি আজকে পরিবর্তন করতে পারবো না। এটি তার মানসিকতার বিষয়, এটি তার রুচিবোধের বিষয়। সেটির জন্য আমাদেরকে সময় লাগবে। আজকে আমাদের গণমাধ্যম যদি বলি যে ইলেকট্রনিক্স মিডিয়া আকার সংস্কৃতিতে আবদ্ধ না, তাহলে আমরা কি তার থেকে মুক্ত হয়ে যাব? আমাদের সমাজের চারদিকে মানুষ নানা কিছু করছে, তাহলে আমি তাদেরকে আজকে কি পারবো আসলে বাদ দিয়ে ইয়ে করতে? আমরা বলছি যে 20 বছরে ধীরে ধীরে একটি জায়গা তৈরি হয়েছে, আরো জায়গা তৈরি হবে। হ্যাঁ, আমরা আশা করি বেশি। আমাদের এই সময় আসলে আমাদেরকে প্রশ্ন করা হয় আপনার কাপড়ের মান কিরকম। গণমাধ্যম কোনোদিন দেখিনি যে বাইরে যারা আমদানি করছে তাদেরকে গিয়ে বলছে আপনি যে পোশাকটি এনেছেন এই পোশাকটি কি মানসম্পন্ন, আচ্ছা এটি কি ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে? সেটি কিন্তু হচ্ছে না। উল্টা প্রশ্ন হচ্ছে, এটি পজিটিভ হয়তো যে আমাদেরকে আসলে তৈরি হওয়ার জায়গা তৈরি করছে। কিন্তু আমি বলছি যে আমরা অবশ্যই বৈশাখের চেয়ে এই ঈদে অনেক বেশি বিক্রি করি, এবং বৈশাখের চেয়ে বাজারটি আমাদের অনেক বড়, এবং এই বাজারটি বড় বাজারটিকে ভুলে গেলে চলবে না। শুধুমাত্র মানে আমি তো আসলে বারবারই বলছি যে আমি আসলে 16 কোটি মানুষের জন্য কাজ করি না। হ্যাঁ, আমি তো আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রি 16 কোটি মানুষের কাজ করে না। যিনি একজন দর্শক প্রশ্ন করেছেন লুঙ্গির বিষয়, আমি তার প্রতি শ্রদ্ধা রেখে বলছি যে নিশ্চয়ই লুঙ্গি অনেক মানুষ পরেন, কিন্তু সেটি হয়তো এক্ষুনি আমাদের সময় হয়নি। যে এটি হয়তো ভালো যে এটি যদি আমরা কোনোভাবে জানি না যে কিভাবে হবে, যেরকম এক সময় আসলে এখন যেরকম হচ্ছে যে শাড়ি আসলে রেডিমেড শাড়ি তৈরি হচ্ছে, নিশ্চয়ই এক সময় আসবে। মানে আমাদের অনেক কিছু ভাবতে হয়, হয়তো এটিও হয়তো খুলবে যে ইলাস্টিক দিয়ে দিলে আসলে লুঙ্গিটি স্কার্টের মতো মনে হবে কিনা। মানে আমি বলছি যে এগুলো অনেক রকম বিষয় আছে, চিন্তা করে ভাবতে হবে। আমি আজাদ ভাইয়ের সাথে যেটা ইনক্লুড করতে চাইছি যে মানে ফ্যাশন হাউস তো একটা ক্রেতা গোষ্ঠীর জন্য কাজ করছি, এছাড়াও তো কেরানীগঞ্জ বা বিভিন্ন জায়গাতে কাজ হচ্ছে, ওখানে কিন্তু দেশি কাজ হচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে কি আমি দাপটের সাথে আমার লেবেলটা বিশ্বরং লাগাচ্ছি, তার দাপটটা নেই, সে তার লেবেলটা নেই না। আর আমাদের এখানে বাইরের ব্র্যান্ড আসছে না। মানে আমরা পরিষ্কার করে বলছি যে দেশীয় ব্র্যান্ড যে জায়গায় এসে দাঁড়িয়েছে, আমাদের প্রতিবেশী দেশের কোন ব্র্যান্ড এখানে এসে কিন্তু আমাদের বাজারটা এখনো নিতে পারেনি। আচ্ছা ফারাদি বা উনি যেটা বললেন, যেটা যে বিদেশি ব্র্যান্ড গুলো কিন্তু আমাদের ঘাড়ের উপরে চড়াও হয়ে কাজ করতে পারছে না, মানে আমরা অপ্রতিনিধি হিসাবে কাজ করছে। ফ্যাশন হাউসগুলোর মানে ফ্যাশন ইন্ডাস্ট্রির সীমাবদ্ধতা কোথায় আমাদের? সীমাবদ্ধতা বলতে আসলে ওনার সাথে আমি কিছু ক্ষেত্রে একমত, আবার কিছু ক্ষেত্রে একমত না। কারণ আমরা গেলে দেখতে পাই যে ইন্ডিয়ান ওয়্যারও আছে, পাকিস্তান ওয়্যারও আছে, এবং বিভিন্ন তাদের যে ডিজাইনার সেই ওয়্যার গুলো চলে আসছে, ব্র্যান্ডেড ওয়্যার কিনা ওদের ব্র্যান্ডেড ওয়্যারও, এবং অনেক দামে কিনছে। আমি কি পরিমাণ আমরা গণমাধ্যমে দেখছি যে 50,000 টাকায় একটি লেহেঙ্গা পাওয়া যাচ্ছে। আমি বলছি এটা কি কোনো ব্র্যান্ডের লেহেঙ্গা কিনা? ব্র্যান্ডের হ্যাঁ আসছে কিছু আগে, যেমন আমি বলছি সেটি পরিমাণ কি। আমি বলছি যে এটি এক ধরনের বাজার মানে মার্কেটিং এর একটি পদ্ধতি, যে আমাদের প্রতিবেশী দেশগুলো এটি একটি, এবং আমাদের হয় কি যে এখানে যারা আমদানি করছে তারও একটি মার্কেটিং এর পলিসি হিসেবে আমরা যেরকম কোরবানি ঈদে দেখি যে এমুক গরু 25 লক্ষ টাকা, তার মানে কি ওই গরুটি ভালো? এটি প্রমাণ করে না। এটি আসলে একটি অসম প্রতিযোগিতার কথা আমাদেরকে। কিন্তু আজাদ ভাই আমি দেখেছি আমি গত কয়েকদিনে কয়েকটা মার্কেটে গেছি,
আমি নিউ মার্কেটের যে জায়গাগুলোতে আমাদের আছে আমি দেখলাম ওখানে দেখার পরে যেমন আপনাদের সবগুলো তো আলাদা থাকে, সেপারেট থাকে আমাদের দেশীয় প্রোডাক্ট। আচ্ছা ওদের এখানে দেখলাম যে পরিমাণ মানে মানে কোনো জিনিসের মধ্যে কিন্তু বাদ নাই। তারপর আমি দেখলাম যে কি জিনিসটা, হ্যাঁ, এবং ওদের অনেক অনেক বেশি কস্টলি, অনেক বেশি কস্টলি আমার কাছে মনে হয়েছে। 2 নম্বর হলো যে বললেন না আপনি যে চারিদিকে এদিক ওদিকে বহু রকমের জিনিসপত্র লাগিয়ে রেখেছে, লাগানোর পরে জামাটার ওজন কত সেটা নিয়েও একটা ইয়ে আছে, 2 কেজি 2.5 কেজি ওজন হয়ে যাচ্ছে। ইন্ডাস্ট্রিয়াল, হ্যাঁ মানে হয়ে যাচ্ছে, কিন্তু না ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট আমি দেখলাম যে ওদের যে ইয়াগুলো আছে আমি এটা দেখেছি, তো পুনের ইয়াটা আমি দেখলাম ওদের ব্র্যান্ডের জন্য আছে। কিন্তু যে জিনিসটা যেটা হচ্ছে যে যখন আসছে এটা কি তাহলে আপনি যে কথাটা বলছেন তাহলে কি এটা এরকম দাঁড়ায় যে মিডিয়া এই ক্ষেত্রে ঠিক মতো আমাদের দেশীয় প্রোডাক্ট এরিয়াটাকে সামনে নিতে পারছে না বা নিচ্ছে না? না, আমি সেটা মনে করি না। আমি মনে করি যে আমাদের দেশীয় ফ্যাশন ইন্ডাস্ট্রি যে জায়গায় এসছে সেখানে গণমাধ্যমের একটি বিশাল ভূমিকা আছে। এবং আজকে মানে এটা আমি খুব গর্বের সঙ্গে বলতে চাই যে আজকের ফ্যাশন হাউসগুলো এই যে আপনার এরকম একটি অনুষ্ঠানের মানে যেটি আসলে আমি বলছি যে আপনার চ্যানেলের কথা যদি বলি, সময় টিভি চ্যানেলে এটি একটি মূল অনুষ্ঠান রাত্রের, সেখানে আমাদের একটাই অনুষ্ঠান, হ্যাঁ, সেটা হলো তা আমি বলছি যে সেখানে কিন্তু আপনারা মনে করছেন যে এরকম একটি বিষয়ে আজকে আলোচনা হওয়া দরকার। আমি খুব গর্বের সঙ্গে বলছি যে এই পুরো রমজান মাস জুড়ে প্রতিটি চ্যানেলের মূল অনুষ্ঠানগুলোতে এটা আলোচিত হচ্ছে। তাহলে আসলে নিশ্চয়ই গণমাধ্যম আমাদেরকে আসলে মানে বঞ্চিত করেনি, বরং আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করেছে। আমরা বলছি যে এটি তো আসলে আকাশ সংস্কৃতির যুগ। আজকে যে প্রতিবেশী দেশগুলোর পোশাকের কথা বলা হয় সেটির যে মার্কেটিং পলিসি সেটি ভিন্ন রকম, আমাদেরকে চিন্তা করতে হবে। এবং এখানে এসে যে গণমাধ্যমে আমরা যা দেখছি এটি গণমাধ্যমে তো একটি নিউজ করতে চাচ্ছে যে আচ্ছা ঠিক আছে এরকম একটি জিনিস বেশ ইয়ে হয়েছে। এখন আমি বলছি যে আমাদের ক্রেতারা তো সেই জায়গায় সব ক্রেতাই সচেতন না। আমাদের আমরা দেখি যে বহু বিদেশি সিরিয়াল বাংলাদেশে চলছে, আমরা কি থামাতে পারছি? গণমাধ্যম সোচ্চার হচ্ছে প্রতিদিন। হ্যাঁ, এখন এটা সামগ্রিক পরিস্থিতি। আমাদের যদি সামগ্রিকভাবে দেশাত্মবোধ, আমাদের যদি জাতীয়তাবোধ এবং সাংস্কৃতিক বোধ যদি মানে উন্নত না হয়, হ্যাঁ, এবং গভীরে না যায়, তাহলে আমরা আসলে এই জিনিসগুলো পাশ্চাত্যের যে বা পার্শ্ববর্তী দেশের যে সাংস্কৃতিক আগ্রাসন এরিয়াটা আমরা থামাতে পারি। এটির সঙ্গে শুধু একটি জিনিস যোগ করতে চাই যে আমরা শুধুমাত্র একটি পোশাক বিক্রি করি না। আমি বিনয়ের সঙ্গে বলছি যে শিল্পী ছবি আঁকেন, সেই শিল্পী এই ছবিটি বিক্রি করেন, তখন আমরা তাকে ব্যবসায়ী বলি না। যিনি গান করেন, যিনি নাটক করেন, তিনিও কিন্তু তার বিনিময়ে অর্থ পান, আমরা তাকে ব্যবসায়ী বলি না, কিন্তু আমরা তাকে শিল্পী বলি। আমরা বলছি যে দেশীয় ফ্যাশন ইন্ডাস্ট্রি দেশের কৃষ্টি, সংস্কৃতি এবং ঐতিহ্যকে তুলে ধরছে। এই দেশের আজ থেকে 50 বছর আগের ইতিহাস এখনো তুলে ধরা হয়। আগামীতে যদি বিদেশি আগ্রাসন আরো বেড়ে যায় তাহলে দেশীয় ফ্যাশন হাউসগুলোর ক্ষতির চেয়ে বাঙালি সংস্কৃতি বোধ, বাঙালি জাতীয়তাবোধের ক্ষতি হবে সবচেয়ে বেশি। একটা ফোন আছে, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, হাবিব বলছিলাম শাহজাদপুর সিরাজগঞ্জ থেকে। জি, যে আমার জানার আগ্রহ তাঁতের জায়গা আপনি। যে এই যে আমাদের দেশে যে ভারতীয় চ্যানেলগুলো চলছে, স্টার জলসা এবং জি বাংলা, যেটার প্রভাব পড়ছে আমাদের ব্যবসা বাণিজ্যে, ঈদে পোশাকাদির ক্ষেত্রেও। আসলে এখনকার আমাদের দেশের নাগরিকরা ভারতীয় ওই চ্যানেলগুলোর থেকে যে সমস্ত পোশাকাদি দেখছে সেগুলোর প্রতি আকৃষ্ট হচ্ছে। আরেকটা প্রশ্ন হলো যে এই যে আমাদের দেশে ফ্যাশন হাউসগুলো যে সমস্ত ডিজাইন করে সেগুলো দেখা যাচ্ছে যে ডেভেলপ কান্ট্রিকে অনুসরণ করে। আমাদের কালচার বা আমাদের সংস্কৃতি, আমাদের নিজস্ব চিন্তা চেতনা প্রাধান্য পাচ্ছে না। ঠিক আছে, আপনি যে কথাটা বলেছেন ফারাদিবা, আপনি বলেন, উনি বলছেন যে আমাদের ফ্যাশন ডিজাইনার যেটা বাইরে করছে সেটা আমাদের কালচারকে তুলে ধরা হচ্ছে না। হ্যাঁ, এবং তারা ওই জায়গাটা কি পাশ্চাত্যের জিনিসগুলোকে উঠায় ধরার চেষ্টা করছে। বলেন আপনি ডিজাইনার হিসেবে আপনি কতটুকু একটা বিষয় কি এখন ইন্টারন্যাশনাল ফ্যাশনটা সব জায়গায় ফলো করা হচ্ছে। তো আমাদের দেশেও সেই চেঞ্জটা আমরা দেখতে পাচ্ছি কয়েক বছর ধরে, যেটা এত আগেও ছিল না। ইভেন আপনি খেয়াল করে দেখবেন যে আমরা যে ফ্যাশন হাউসগুলো লোকাল যেগুলো কাজ করছে তারাও কিন্তু প্যাটার্নে চেঞ্জ এনেছে। ইটস অ্যান ইন্টারন্যাশনাল চেঞ্জ। হ্যাঁ, ইন্টারন্যাশনাল ফ্যাশনটাকে ফলো করা হচ্ছে, নট যে আমি পার্টিকুলার কোন একটা কান্ট্রিকে ফলো করে, ব্যাপারটা কিন্তু এরকম না। এবং আমাদের দেশে ইয়ুথের পার্সেন্টেজ অনেক বেশি। তো ইয়ুথ জেনারেশন যেটা চাবে সেটাই তো অ্যাকচুয়ালি সেই বিষয়গুলোই তো আপনি বলছেন ডিমান্ডটাকে অবশ্যই সমন্বয়ের মধ্যে করতে চায়। আমাদের দিবার সাথে আমি প্লাস করতে চাই, যেহেতু ইন্টারন্যাশনাল একটা মুড আমরা ফলো করি, যে এখন এটা চলছে, ওটা ওরাও করে, তারাও করে, আমরাও করি, প্যাটার্নটাই করি। এখন কথা হচ্ছে কি, আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রি যে উনি একটু কিন্তু কথা শুরুই করলেন জি বাংলা স্টার প্লাস, সেই তুলনামূলক ভাবে আপনি আমার চ্যানেলের দরজাগুলি খোলেন তো দেখেন তো আমরা চ্যানেলে কি দেখতে পাচ্ছি।
আমাদের চ্যানেলে এবং আমার অনেক সেলিব্রিটিদের সাথে উঠা বসা আছে, যারা নাটক ডিরেকশন দিচ্ছে, যারা মুভি করছেন, যারা এই করছেন। কথা হচ্ছে কি, তারা যেইভাবে একটা নাটক বা একটা রিয়েলিটি শোতে যেভাবে টাকা লগ্নি করে, আপনি আমার চ্যানেল খুললেই বুঝতে পারবেন যে এটা আমরা, এটা ওরা। সেইভাবে আমার চ্যানেলে আমরা কি দেখতে পাচ্ছি, আমার চ্যানেলে কখনোই কস্টিউম বাবদ কোনো বাজেটই ধরা হয় না। অলওয়েজ নায়িকারা বা নিজের তো প্রশ্নই আসে না, নিজের তো যত পারে করে, তারপর আমাদের নক করে যে বিপ্লব দা দুইটা শাড়ি দাও, আমরা নাটকটা করি বা সিনেমাটা করি বা টক শোটা করে আসি, উপস্থাপনা করে আসি। এই ক্ষেত্রে ওরা ধরেই নেয় 1.5 থেকে 2 লাখ টাকা বাজেট থাকে, হয়তো সেলিব্রিটি, টপ সেলিব্রিটি একজন থাকবে, তার জন্য 50,000 টাকা থাকে, বাদ বাকি এরকম 22 করে একটা দেখে যে 1.5 লাখের মধ্যে একটা নাটক শেষ করে ফেলছে। আলটিমেটলি আপনি কি দেখতে পাচ্ছেন? এবং অলওয়েজ নাটকদের আমরা মজাও করি অনেক সময় শুটিং এর সময়, যে অলওয়েজ তো তারা গরিবের ক্যারেক্টার করিস, এখানে একটু বড় লোক সাজ আমাদের ফটোশুটের মধ্যে। তো সেক্ষেত্রে তারাও বোঝে এটা, যে বাজেট কমানোর জন্য কাহিনীকে অলওয়েজ গ্রামের দিকে নিয়ে যাচ্ছে। আপনি দেখবেন জি বাংলা একটা গ্রামের চরিত্র অনেক গোছানো থাকে, তারা ঘুমাচ্ছে, পড়ছে, বা বিধবা যাই হোক, কিন্তু সে খুব টপ টিপ। যেটা হচ্ছে কি, আমরা ওই চকচকে ভাবটা এখনো স্ক্রিনে আনতে পারছি না, কারণ হচ্ছে আমাদের মূল যা আমরা দেখি, আমি দেখতে পাচ্ছি যে ও বরযাত্রী যাচ্ছে, 3 মাস ধরে বরযাত্রী যাচ্ছে, আমরা হা করে দেখছি, ও বরযাত্রীরা যাওয়া শেষ হচ্ছে না। গল্প কিন্তু খাচ্ছি আমি বসে বসে, জি বাংলা বা ইয়ে বলেন, কিন্তু আমার দেশের নাটকে আপনি ল্যাঙ্গুয়েজ বলেন, অবস্থা খুবই খারাপ অবস্থা, বলেন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে টোটালটাকে আপনি ফ্যাশন ইন্ডাস্ট্রিকে দোষটা দিতে পারছেন না। আমার যদি একটা শাড়ি হিট হয় বলে, কিন্তু যে মোর শাড়িটা আছে আপনার কাছে, বা তিশার শাড়ি আছে, বা অমুকের ফেরদৌসের পাঞ্জাবি আছে বলে, কিন্তু নাটকের ক্যারেক্টার দিয়ে বলতে পারে না। কারণ হচ্ছে নাটকের ক্যারেক্টারে কিছুই দেখার নাই, ওখানে অভাব, অনটন, বস্তি, ছোট্ট দুল, মধ্যবিত্ত দেখাতে দেখাতে ওখানে আসলে কোনো রস পাওয়া যায় না, যার জন্য ওখানে কোনো ক্যারেক্টার এস্টাবলিশ হয় না। এবং আমি যতটুকু জানি, যিনি ওখানে অ্যাক্টিং করেন তিনি নিজে ওই নাটক দেখেন না। চমৎকার। আচ্ছা আজহার, একটু আমাকে বলবেন সরকারের কাছ থেকে, মানে সরকারের মানে ইয়াতে সার্বিকভাবে কোনো সহায়তা, মানে এই ইয়াতে আপনারা কতটুকু পান? মানে খুব দুঃখের বিষয় বলছি যে সেটি হলো যে আসলে এই সেক্টর নিয়ে আসলে সরকার কিংবা রাষ্ট্রীয় পর্যায়ে আসলে কেউ কি ভাবে আপনাদের এই বিষয়টা? আমাদের মনে হয় না কোনো সময় কোঅর্ডিনেশন মিটিং বা ডাকার জন্য দেশীয় ইয়ারদের? না, সেগুলো আসলে কখনই হয় না। আমরা নানানভাবেই তাদের কাছে আসলে যাওয়ার চেষ্টা করি। এবং একটি বিষয় হলো কি, যে আমরা এই সুযোগে বলতে চাই যে আসলে এই দেশীয় ফ্যাশন ইন্ডাস্ট্রিগুলো আসলে আমাদের ব্যক্তি উদ্যোগে আসলে একটা জায়গা তৈরি হয়েছে। এখন সময় এসছে রাষ্ট্রের এটিকে সুরক্ষা করার। এখন কিন্তু ব্যক্তি মানুষগুলো আর এটিকে সুরক্ষা করতে পারবে না। এখানে কিছু নীতিমালা দরকার, প্রতিযোগিতার ব্যাপার আছে, এখানে আমরা একটু অসম প্রতিযোগিতায় আর্থিক ইয়ার ব্যাপারটা আছে, আর্থিক ব্যাপার, ম্যাস ইয়ার ব্যাপার আছে, জিনিসপত্র আমি বানানোর জন্য। ব্যাংক লোন নিতে গেলে আমাকে আসলে অন্যান্য ব্যবসায়ীদের মতো ব্যাংক লোন নিতে হয়। আমি আসলে আজকে যে একটি যে বিষয়, তার মানে বাড়তি যে সুবিধাগুলো, যে শুল্ক রিয়াতের যে ব্যাপারটা থাকে, বা এই জায়গাগুলোতে আপনাদের কোনো জায়গা নেই। এবং দ্বিতীয়ত কথা হলো, ধরেন যে একটি বড় বিষয়, যে আজকে ধরেন যে আমরা 1 বছর ধরে ঈদের প্রস্তুতি নিয়েছি নানানভাবে। আমরা বলছি যে এখানে আসলে আমাদের গ্রামের একেবারে সাধারণ মেয়েরা আসলে এটাতে কাজ করেন, তারা সবাই মিলে কাজ করে কতগুলো প্রোডাক্ট রেডি করেছি না, দেখা যাবে যে বাইরে থেকে সব বৈধ পথে যা আসছে তার চেয়ে 5 গুণ বেশি অবৈধ পথে আসছে। আমরা বলছি যে মুক্তবাজার অর্থনীতিতে আমরা প্রতিযোগিতা করতে চাই, কিন্তু সেটি সুস্থ প্রতিযোগিতা, সেটি অসম প্রতিযোগিতা নয়, অন্যায্য প্রতিযোগিতা নয়। আমরা একটু অসম এবং অন্যায্য প্রতিযোগিতা। এবারই বলা হচ্ছে যে বাইরে থেকে যতটুকু বৈধ পথে আসছে তার থেকে অনেক বেশি অবৈধ পথে, এবং এখানে সুযোগ করে ঢুকে গেছে। এবং এই যে ঢুকে যাচ্ছে তাতে কি হচ্ছে, আমরা দেখেছি যে হোটেলে বসে লোকজন বিক্রি করছে, যারা বাইরে পোশাক আনছে তারা হোটেলে বসে বিক্রি করে। আমি এখানে একটু বলি, রিসেন্ট একজন সেলিব্রিটি উনি কলকাতা গিয়েছিলেন, তখন গিয়ে কেনাকাটা করছেন, তখন উনি আমাকে বললেন নাকি ফিরে এসে বলছেন, তো বুঝি কি অবস্থা, আপনাদের বিজনেস কেমন চলছে? বলা দিদি ভালোই চলছিল, তো বাংলাদেশের দোকানগুলা, কিছু ব্র্যান্ডের দোকান যে আপনারা জানেন নামগুলো, এদের নাম নিয়ে বলছে যে খুব ভালো করছে না, তবে ভাবিজিরা যে আসছেন তারা খুব ভালো করছেন। যেহেতু আপনাকে 6 মাসের ভিসা দিচ্ছে, 1 বছরের ভিসা দিচ্ছে, আসছে যাচ্ছে, ছবি তুলছে অনলাইন করে, মানে একটা বাজে একটা সিচুয়েশন তৈরি করাটা। ভাবিজিরা মানে হচ্ছে বউ বেটিরা যারা ঘরে বসে বিজনেস করছে, তাদের বিজনেস এখন রমরমা, কারণ তারা আপনার লাগেজ পার্টি। এই যে ভিসাগুলাকে 6 মাস করে দেওয়াতে মানে পজিটিভ যেমন আছে, নেগেটিভও আমার মনে অনেক বেশি। লাগেজ পার্টি বেড়ে গেছে,
আপনার আজকে না, 1 যেমন এবার লাখের ঈদে তো ওরা একটা কারখানা খুলে বসেছে এখানে হ্যাঁ। ভিসা সেন্টারে, যে যারা ঈদে যাবে। হ্যাঁ, হ্যাঁ, এটা হ্যাঁ, কিন্তু হ্যাঁ। একটা বিরাট আগ্রাসনের আগ্রাসন। জায়গা হয়ে হ্যাঁ, গেছে। হ্যাঁ, এবং হ্যাঁ। একই সঙ্গে দেখবেন যে নরমালি একটা ভিসা 3 মাস 6 মাস 9 মাসে পাওয়া যায় না, যারা মেডিকেল ট্রিটমেন্ট বা কাজের জন্য যায়, অথচ এই জায়গাটাতে তারা একটা রাস্তা খুলে দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবং এটি কিন্তু আমাদের মানে এটা বলছি যে এটি যদি আসলে আইন শৃঙ্খলা বাহিনী তারা যদি লক্ষ্য রাখেন, যদি রাষ্ট্রীয় পর্যায়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো লক্ষ্য রাখেন, তাহলে দেখবেন যে এই বিষয়গুলো আসলে কিভাবে ঘটছে। এই যে ঈদের মেলা নামে যে জায়গাগুলো, যেগুলোতে মেলা হচ্ছে, মিনাবাজার নামে যেগুলো হচ্ছে, সেখানে গিয়ে দেখবেন যে বাইরের জিনিসগুলো আসলে বাইরের মেলাগুলো জিনিসগুলো বিক্রি হচ্ছে। আমরা কি আসলে পারি কলকাতায় গিয়ে এরকম একটি মেলা করতে? আমরা কি পারি কলকাতায় হোটেলে গিয়ে কোনো প্রোডাক্ট বিক্রি করতে? তাহলে আমার দেশে কেন আসলে এটি হবে? আমরা তো বারবার এটি বললে অনেকে ভাবে যে আমরা বোধহয় প্রতিযোগিতায় যেতে চাই না। আমরা বারবার বলছি যে আমরা একটি তার মানে আপনি প্রতিযোগিতায় যেটা Trading বলছেন, should be অথবা both আপনি যেটা way, both বলছেন way যে তে trading হতে যে হবে। এটা That's এটা fair আপনি বলতে trading. চাচ্ছেন যে রাষ্ট্রীয়ভাবে, যেমন রাষ্ট্রীয় কোনো জিনিসকে যেটা নিজস্ব সংস্কৃতি আছে সেটাকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব অবশ্যই সরকার। হ্যাঁ, যেমন ধরেন আমরা জানা মতে যে ধরেন যে ইংল্যান্ডের রানীর এই সেক্টরের উপরে তার আলাদা একটি তহবিল আছে। আমরা জানি প্রতিবেশী দেশ ভারতে এই যে গত বছর তাঁত দিবস হিসেবে একটি দিনকে ঘোষণা করা হয়েছে। আজকে যদি আমাদের রাষ্ট্রীয়ভাবে, আমি এই সুযোগে বলতে হ্যাঁ, চাই, আপনি বলেন যে মাননীয় আপনার প্রধানমন্ত্রীর দাবিটা, কাছে yes. আসলে অনুরোধ করতে চাই জি। যে অবশ্যই একটি তাঁত দিবস ঘোষণা করা দরকার আমাদের একটা জন্য নয়। পার্টিকুলার ডে, এক দিনকে তার দিবস হ্যাঁ, ঘোষণা, এবং যে আমাদের সংস্কৃতির বিকাশ এবং আমাদের কাপড়ের যে ইয়েটা, সেটা যেন সক্রিয়ভাবে উঠে বেড়ে আসে। এবং একই সঙ্গে বলছি যে এইটি করলে আসলে আমাদের চেয়ে বেশি উপকার হবে আমাদের তাঁতিরা, আমাদের প্রান্তিক জনগোষ্ঠী। আমাদের আজকে সরকার যে প্রান্তিক জনগোষ্ঠীর কথা বলতে চায়, যে প্রান্তিক অর্থনীতির কথা বলতে চায়, আমরা বলছি যে আমাদের সেক্টরে সেটির সুযোগ অনেক বেশি এবং সেটি আসলে খুব অল্প পুঁজিতে অনেক মানে মানুষের সেক্ষেত্রে একটা স্বাবলম্বী কর্মসংস্থান। হওয়ার একটা প্রয়োজন হ্যাঁ, আছে, কারণ ধরেন যে সব জায়গায় মোটামুটি তাঁতের কাজ কিন্তু তাদের হয়, কাজ হচ্ছে কিন্তু তারা গ্রামে- সহায়তা পায় না। গ্রামের মহিলারা ধরেন সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করছে, ঘরের কাজ, দুপুরের পর থেকে সে হাতের কাজ দেখাতে করছে। আপনাদের তো এমব্রয়ডারি যেগুলো কাজগুলো হচ্ছে সেই জায়গাগুলোতে তো আছে আছে। পুরো আমাদের জায়গাতে, একটা বিশাল সেক্টর বিশাল সেক্টর এবং আছে আজকে যেটা যদি- বাড়িতে বসেই করতে করতে পারে। একটা ইউনিভার্সিটি পড়া মেয়ে ওই কাজটা করছে, এবং সে যার হয়তো ফলে- বাইরে যেতে পারছে না। যার ফলে হচ্ছে কি ওদের কিন্তু একটি অর্থনৈতিক ইয়ে তৈরি হচ্ছে, সচ্ছলতা। সচ্ছলতা তৈরি হচ্ছে। এবং আজকে যদি আসলে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হয় যে আমাদের এখান থেকে যত বাইরে আসলে অতিথিদের জন্য উপঢৌকন যায়, উপহার যায়, সেগুলো আসলে দেশীয় যদি জিনিস, দেশীয় ইয়েগুলো পোশাক হয় হোক। তাহলে এটা অনেক হ্যাঁ, অনেক ভালো সেই হবে। জিনিসগুলো সেই জিনিসগুলো পরিচিতির মাত্রাটা পরিচিতি, বেড়ে হ্যাঁ। যায়। এবং আমি আমাদের একটু যারা add করতে রাজনীতিবিদরা যাচ্ছিলাম এবং এখানে রাষ্ট্রীয় যে- প্রধানরা তারা যদি দেশীয় কাপড় পরিধান করে আসলে বিভিন্ন রকম অনুষ্ঠানগুলোতে যান। এই ধরনের চ্যানেল বন্ধই করে দিতে। না, চ্যানেল না, আমি চ্যানেলের কথা বলছি না, আমি বলছি যে বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোতে আমাদের 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 সবাই আছে মাননীয় কিন্তু। প্রধানমন্ত্রী তিনি আসলে দেশীয় কাপড় পরেন। জি। আমাদের কৃষিমন্ত্রী, হ্যাঁ, তিনি দেশীয়, অবশ্যই, দেশীয় অবশ্যই। কাপড় পরেন। হ্যাঁ। আমরা এরকম সব আমি বলছি মানে যে- রাষ্ট্রীয় ইয়েতে আছে। হ্যাঁ, আমার সেই কথা হচ্ছে কি, জিনিসগুলোকে আসলে আমার কথা হচ্ছে কি যে আমাদের মন্ত্রীরা যদি এরকম চিন্তা করে যে আচ্ছা এই পাঞ্জাবিটা তো বাইরের বা এই শাড়িটা তো সাউথের, আচ্ছা এটা কি আমাদের দেশে হওয়া সম্ভব না? কোনোদিন কি কেউ ভেবেছেন এভাবে যে আমার দেশে এটা করতে চাইলে কি কি করতে হবে? আমার তো মনে হয় এটা কেউই ভাবেন না। তা আমি আশা করব ভাববে। আমার শেষ কাছে- পর্যায়ে আছি, হ্যাঁ, একটা ফারাদিবা বলেন। সাজেশন ছিল, সেটা হলো যে আমাদের দেশে কোনো কিন্তু গভর্নমেন্ট ওয়াইজ ফ্যাশন কাউন্সিল নাই। সো ইন্টারন্যাশনাল মার্কেটে আমি এন্টার করবো কেমনে? এটা কিন্তু একটা চিন্তার বিষয়। অনেকেই পার্সোনালি করছে, পার্সোনালি করলে তো হবে না। সাপোজ তারপরে আপনি পৃষ্ঠপোষকতা করবেন, পৃষ্ঠপোষকতা বলছে সরকারি ভাবে যদি কোনো কিছু করে দেয় উদ্যোগ সেই জিনিসটা নেওয়া আপনি দরকার বলছেন। যে তার মানে একটা ফ্যাশন প্রতিষ্ঠান দরকার, আপনি কাউন্সিল অফ বলছেন একটা বাংলাদেশ প্রতিষ্ঠান দরকার। ফ্রম দ্য গভর্নমেন্ট বডি, নন গভর্নমেন্ট বডি না। এটা আমি অনেক আগেও বলেছিলাম এই বিষয়টা। তো তাহলে আর কি ভ্যাট তো তাহলে এখন- আর কি আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে সরাসরি এন্টার করতে পারবো, নো ভায়া নাথিং। এই জিনিসটার উপরে কাজ আচ্ছা, করা দরকার শেষ এবং ফ্যাশন শেষ পর্যায়ে আসছি। রিসার্চের কিন্তু সেন্টারও আমাকে করা বলবেন, দরকার। আপনারা যে মনে করি। প্রোডাক্টটা তৈরি করেন এটা কি আসলে সাধারণ মানুষের নাগালের মধ্যে দামটা? অবশ্যই, অবশ্যই। এখন কথা হচ্ছে কি, আমি অলওয়েজ আমার পকেটে যদি 1500 টাকা থাকে, আমি বুঝাই, আমি নিজে কিন্তু অলওয়েজ ক্রেতা। আমরা একটা স্কেচ করা থেকে শুরু করে পোশাক শোরুমে ডিসপ্লে করা পর্যন্ত আমি ক্রেতাই থাকি। হ্যাঁ, কারণ অলওয়েজ তার তার দৃষ্টিভঙ্গি, তার সবকিছু মানে চিন্তা করেই আপনি এই প্রোডাক্টটাকে তৈরি করেন, এবং এখানে তার দাম একটু নির্ধারণ আগে করেন। যেটা বলেছিলাম, একটা জিনিস আমরা গড়েছি আবার আমরাই নষ্ট করেছি। ডিজাইনের ভ্যালু কখনই ধরি, এবং অলওয়েজ আমরা চেষ্টা করছি মধ্যবিত্ততে নাগালে থেকে থেকে কাজ করতে। যে একটা সময় 325 টাকা থেকে তাঁতের শাড়ি 250 টাকা, 260 টাকা আমি শাড়ি বিক্রি করেছি আমি এই 22 বছরে শুরুর দিকে। 260 টাকা, তারপর 325 টাকা রেঞ্জ ছিল শাড়ি। 325 টাকার শাড়ি এখন 800 টাকা। তা আপনি খেয়াল করবেন
কাপড় যারা বানাচ্ছে, কাপড় যারা নকশা তাতে করছে, জি। কাপড়ে যারা সিকোয়েন্স বসাচ্ছে, কাপড় যারা ব্লক করছে, তাদের কিন্তু চাল ডাল রুটি পেঁয়াজ বেগুন কিনেই খেতে হয়। যখন এই অর্থনৈতিক এই জায়গাটা বৃদ্ধি পায় তখন তো আলটিমেটলি পোশাকের গায়ে গিয়ে পড়ছে, কারণ ওর তখন রুটি রুজি বা ওর যে রোজ যে হিসাবটা থাকে যে পার ডে তাকে এত টাকা রোজগার করলে সে সংসার চালাতে পারবে, তখন সে কিন্তু এইটার মজুরিটা এখানে যে ধরতে হয়, তখন প্রোডাক্টের দাম বেড়ে যায়। আর দামি প্রোডাক্টের দামই দামি থাকে। আর যেটা রিজনেবল কথা হচ্ছে কাস্টমার, এই যে ঈদ আসছে, আমার মনে হয় যে যেহেতু আমাদের মতো হাউসগুলোতে ফিক্সড প্রাইস শপ, এখানে ক্রেতারা যদি একটু সেলসম্যান বা ম্যানেজারকে যে বলেন যে আমার বাজেট 2000 টাকা, তার মধ্যে আপনি পাঞ্জাবি দেখান, ওই রকম পাঞ্জাবি দেখাই ভালো। এখন 15,000 টাকা পাঞ্জাবি তাকিয়ে যদি মনে হয় দাম বেশি, যে বেশি করে বাইরে বের হয়ে হ্যাঁ। গেল দোকান থেকে, তাহলে একটু সমস্যা। আমাদের সময় শেষ হয়ে গেছে। এবং আজহার ভাই, আপনার একটা কথা ভালো লেগেছে যে একদিন তাঁত দিবস থাকা উচিত। জি। মানে এটা এটি আসলে আপনি আমরা যেটা খুবই ইয়ে করেছেন, এটা আর আমি জোর আশা দাবি করব করতে যে সরকারিভাবে এই জিনিসটা আসলেই গভীরভাবে চিন্তা করা উচিত। আপনাদেরকে ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।